আচ্ছা, আপনাদের গ্রাফিক্স ডিজাইন 2, গ্রাফিক্স ডিজাইন 1 আপনারা করে আসছেন না ফার্স্ট সেমিস্টারে? জি ম্যাম। তো গ্রাফিক্স ডিজাইন 2 যেটা, বই আছে কার কার কাছে? ম্যাম আমার কাছে আছে। মাল্টিপল, প্রথম অধ্যায় হচ্ছে মাল্টিপল গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে সৃজনক্ষম নকশা প্রণয়ন। মানে কি বলছে যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা ইউজ করব, গ্রাফিক্স ডিজাইনের যে সফটওয়্যার গুলো থাকে সেগুলো ইউজ করে আমরা সুন্দর করে ডিজাইন করব। ক্রিয়েটিভ ডিজাইন ওয়ার্ক ইউজিং মাল্টিপল গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। একটা ক্রিয়েটিভ ডিজাইন সৃজনক্ষম নকশা প্রণয়ন, ক্রিয়েটিভ যে ডিজাইন গুলা থাকে বিভিন্ন ধরনের লোগো, ব্যানার, যে ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে করা হয় সেগুলো কিভাবে বানায়? গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন রকম সফটওয়্যার দিয়ে সেটা বানানো হয়। এখন কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা অনুসরণ কিভাবে, এর আগেও আর একটা কোর্সে আমরা এই টপিকসটা পড়েছিলাম। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ক্ষেত্রে সামান্য অসাবধানতা অবলম্বন করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ সাবধানতাটা কি কি প্রবলেম হতে পারে? আমি গ্রাফিক্স ডিজাইন করব, লোগো ডিজাইন করব, এখানে আবার অসাবধানতার আর বিপদের কি আছে? বিশেষ করে কম্পিউটারে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে আমাদেরকে বিশেষ সচেতন থাকতে হবে। অর্থাৎ আমি যখন কম্পিউটার পিসিটিসি অন করব, সেখানে যে বিদ্যুৎ সংযোগ হচ্ছে, সুইচ দিলাম, অন হলো, বিদ্যুৎ সংযোগ হলো, বাট আমাকে কি হবে? সচেতন ভাবে কাজটা করতে হবে। এখন সচেতনতাটা কি? আইটি কর্মক্ষেত্র প্রবলেম, এই আপনারা কি আছেন? জি ম্যাম আছি। আচ্ছা, আইটি কর্মক্ষেত্রে নির্দেশিকা মোতাবেক কাজের ক্ষেত্র নিশ্চিতকরণ। কারণ আইটি সেক্টরে যখন আপনি কাজ করবেন সেখানে অনেক ধরনের নির্দেশিকা মানে ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন গাইডলাইন্স গুলো আপনাদের ফলো করতে হবে। কম্পিউটার ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করা আবশ্যক, বিশেষ করে বৈদ্যুতিক নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কম্পিউটার কত ভোল্টে চলে? 220 ভোল্ট এসি। হ্যাঁ, তাই একটা কম্পিউটারের যদি 220 ভোল্টে চলে তাহলে কি এখানে আমার অবশ্যই অনেক সাবধানে সেটা কাজ করতে হবে, কানেকশন দিতে হবে, অন করতে হবে, অফ করতে হবে, বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন ফলো করতে হবে। জি ম্যাম। এটাই বলছে। তারপরে বলছে কি, কম্পিউটার সংযোগের ক্ষেত্রে এক্সটেনশন বোর্ড অতি প্রয়োজনীয় একটা কানেক্টর। এক্সটেনশন বোর্ড সংযোগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। এক্সটেনশন বোর্ডটা কোনটা? এক্সটেনশন বোর্ড কোনটা কম্পিউটার সংযোগের ক্ষেত্রে? দেয়ালে যে বোর্ড থাকে না, যেখানে আমরা কম্পিউটারের প্লাগ গুলো লাগাই, ওইটা কি? কেউ কথা বলে না। মাল্টিপ্লাগের লাইন বলা যায়। তো কম্পিউটার স্থাপনের জন্য অবশ্যই কি হতে হবে? সাবধানতা অবলম্বন করতে হবে। আর কি হতে হবে? ডাস্ট ফ্রি হতে হবে, অর্থাৎ কোন রকমের ধুলাবালি থাকা যাবে না। আমি যেখানে কম্পিউটার স্থাপন করব সেই জায়গাটা ডাস্ট ফ্রি হতে হবে, কেননা ধুলাবালি কম্পিউটারের জন্য খুবই ক্ষতিকর। সম্ভব হলে ল্যাবটি বন্ধ করে এসি স্থাপন করা যেতে পারে। মানে আমি জানালা দরজা বন্ধ রাখবো, ল্যাবের জানালা দরজা বন্ধ রাখলে তো ল্যাব গরম হয়ে যাবে, তাহলে কি করব? বলছে যে আপনি এসি ইউজ করতে পারেন, কিন্তু এরকম ভাবে ল্যাবটাকে সেফ রাখতে হবে যেন ধুলাবালি না ঢুকে, কারণ কম্পিউটারের জন্য মেইন ক্ষতিকারক ব্যাপারই হচ্ছে ধুলাবালি। ফলে এদিকে যেমন ঘরে ধুলাবালি প্রবেশ করবে না, তেমনি টেম্পারেচারও কন্ট্রোলে থাকবে। তারপর সাধারণত কম্পিউটারকে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে পারলে সেটা ভালো।
কম্পিউটার চলতেছে, আমরা যেমন ল্যাপটপ চালাচ্ছি, যে ল্যাপটপটা চালাচ্ছি আমি, এটা কি ভেতর থেকে গরম হাওয়া বের হচ্ছে না, ল্যাপটপটা গরম হচ্ছে না, তেমনি কম্পিউটারেও তো একই জিনিস, যে কম্পিউটার চালাতে চালাতে সে কি হয়, গরম হয়, সেখান থেকে গরম হাওয়া বের হয়, ওখানে কি এক্সট্রা ফ্যানও লাগাইতে হয় অনেক সময়, কিন্তু ভিতরেও মাদারবোর্ডের সাথেও কি ফ্যান থাকে, এটাকে কুল রাখার জন্য কুলিং ফ্যান থাকে, কিন্তু তারপরেও কম্পিউটার যেই পরিবেশে থাকবে সেই পরিবেশটা ঠান্ডা থাকতে হবে, যেন কম্পিউটার মানে সব মিলে 15 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সে সবচেয়ে বেশি ভালো থাকে, 15-র বেশি না, আবার 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে না। এখন বলছে কম্পিউটারের বেশিরভাগ যন্ত্রাংশ যেহেতু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কাজেই অধিক গরম বা অধিক ঠান্ডা কোনোটাই সেটাকে কি ভালো রাখবে না, অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে সেটা হচ্ছে তার জন্য অধিক গরম, আর 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে এটা আবার তার জন্য অধিক ঠান্ডা, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কম্পিউটারকে পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে, এটা তো আমরা জানি। যেমন বর্ষাকালের সময় কি হয়, যে এই মিটিংটা এত তাড়াতাড়ি 10 মিনিট বলতেছে কেন, আমি তো এটা এইমাত্র শুরু করলাম। আগের মিটিং আপনি যে নেটের সমস্যা ছিল। এটা কি ওই আগেরটাই আছে, জি। রেকর্ডিং কি তাহলে আগেরটাই আছে? আগেরটাই রেকর্ডিং চলতেছে। আচ্ছা, কম্পিউটারকে পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে, যেমন বর্ষাকালে, যে এখন বৃষ্টিপাত হচ্ছে, আমার টেবিলটা হচ্ছে জানালার পাশে, সেখানে আবার রাউটারও আছে, কিন্তু কি জানালা বন্ধ করে রাখতে হবে যেন পানির সংস্পর্শে না যেতে পারে। তারপরে বলছে প্রতিরক্ষামূলক পোশাক, কি কি পোশাক আছে, যেমন হেলমেট আছে, গগলস আছে ইত্যাদি শরীরকে আঘাত বা সংক্রমণ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। যে সকল সরঞ্জাম কার্যক্ষেত্রে অপারেটরদের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় সেগুলা হচ্ছে ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম, পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ঠিক আছে। তাহলে পিপিই কি, এটা আবার আপনাদেরকে ভাইবার সময় জিজ্ঞাসা করবে, পিপিই কি জিনিস বলেন, কেন ইউজ করব, এটা কি কি আছে এখানে। পিপিই এর সঠিক ব্যবহার আঘাত, অস্বাস্থ্যকর ঝুঁকি বা চরম অবস্থায় অধীনে অথবা মৃত্যু থেকে আমাদের রক্ষা করে থাকে, ঠিক আছে। পিপিই কি করে, আমাদেরকে সেফ রাখে। এখন যারা হচ্ছে সার্ভার রুমে কাজ করে কিংবা আইটি সাপোর্টের কাজ করে, আইটি ইঞ্জিনিয়ার আর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, বা কি যারা হেল্প করে আইটি, এটাকে কি বলে, মানে আইটি কাজে যারা হেল্প করে, যারা হচ্ছে ফিল্ড ওয়ার্ক গুলা করে, ঠিক আছে, সার্ভার রুমের কানেকশনের কাজ করে, নেটওয়ার্কিং এর কাজ করে, তারা নরমালি পিপিই পরে নেয়, কারণ পিপিই তাদেরকে কি করবে, বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করবে। পিপিই গুলা কি কি আছে, যেমন চোখের পিপিই আলাদা আছে, কানেরটা আলাদা আছে, স্কিনের আলাদা আছে, আবার টোটাল প্রোটেক্টিভ একটা পোশাকও আছে, বিভিন্ন রকমের পিপিই আছে, এটা তো আপনারা জানেন। কারণ প্রস্তুতি, যে কোনো কাজের জন্যই প্রয়োজন একটা সঠিক প্রস্তুতি, কাজটির বিষয়ে অবগত হয়ে কাজটির উপর একটা ধারাবাহিক প্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করতে না পারলে কাজটির সফলতা অর্ধেক কিভাবে কমে যাবে। আর ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই তার পূর্বে আমাকে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি নিব, সৃজনশীল ডিজাইনের প্রয়োজনীয়তা উল্লেখ করুন। কারণ আমি যে গ্রাফিক্স ডিজাইন করব, ক্রিয়েটিভ ডিজাইন করব, কেন করব, এটার প্রয়োজনীয়তা কি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সৃজনশীল কাজের প্রাধান্য দিনে দিনে বেড়ে যাচ্ছে, যা আমরা আগে নরমালি বই থেকে প্রশ্ন পড়তাম, পরীক্ষায় গিয়ে সেই প্রশ্নের উত্তরটি লিখে চলে আসতাম, কিন্তু এখন কি বের হয়েছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে আমি পাইছি হচ্ছে সৃজনশীল প্রশ্ন, বাংলা সৃজনশীল, অল সাবজেক্ট সৃজনশীল করে দিছিল, পরে আবার 2 মাস পরে 4টা সাবজেক্ট শুধু সৃজনশীল রাখছে, অর্থাৎ ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য। বই থেকে আমরা পড়বো, বইয়ের প্রশ্নও পড়বো, কিন্তু পরীক্ষার সময় আমাকে সরাসরি বইয়ের প্রশ্ন দিবে না, একটা গল্প দিবে, গল্পের মধ্যে থেকে প্রশ্ন করবে, কিন্তু মেইন নলেজটা আমি বেসিক্যালি বই থেকেই নিয়ে আসছি, আমি ওটাকে আমার মতো করে লিখবো, আমার মতো করে লিখে আমি সেখান থেকে নাম্বার নিয়ে নিব। কিন্তু আমার লেখার মধ্যে কি থাকতে হবে, যুক্তি থাকতে হবে, আর কি লজিক থাকতে হবে, বইয়ে যে মেইন কনসেপ্টটা বইয়ের মধ্যে যে দেয়া আছে সেই মেইন কনসেপ্টটা আমার উত্তরের মধ্যে থাকতে হবে, তবে আমি লিখবো সৃজনশীল পদ্ধতিতে।
ওইটাই হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনের ক্ষেত্রেও সেম। আমি যদি একটা লোগো ডিজাইন করতে চাই, বেসিক রুলস আমি ফলো করব, বাট লোগোটা আমি আমার মতো করে ডিজাইন করব। হ্যাঁ, কাউকে কপিও করা যাবে না, সরাসরি অন্যটা নিয়েও লেখা মানে ডিজাইন করা যাবে না, থাকতে হবে নিজের ক্রিয়েটিভিটি। একটা ডিজাইন তৈরি করার পূর্বে একজন ডিজাইনার হিসেবে প্রথমেই একজন ক্লায়েন্টের প্রয়োজন বুঝতে ও শুনতে হবে। এখন আপনি যদি নিজের জন্য লোগো ডিজাইন করেন সেটা আলাদা জিনিস, আপনি যদি অন্য ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করেন সেটা আলাদা জিনিস। আপনি নিজের জন্য করলে সেটা আপনি, বা ক্লায়েন্ট যদি বলে যে আপনি আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার একটা রেস্টুরেন্ট আছে, আপনি আমার একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে এটা, আপনি আমার একটা লোগো ডিজাইন করে দেন ভাই। এই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন, আপনি আপনার ক্রিয়েটিভিটি আপনার পছন্দ অনুসারে আপনি জাস্ট ওই নামটা রেখে, নামটা ঠিক রেখে আপনি আপনার মতো করে একটা লোগো ডিজাইন করলেন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লায়েন্ট। আর একটা ক্লায়েন্ট কি বলে, আমার এটা লাগবে, ওটা লাগবে, এখানে এই কালার থাকবে, ওখানে ওই ডিজাইন থাকবে, ওই যে ওইখানের ওই লোগোটা দেখছেন না, ওই রেস্টুরেন্টের লোগোটা ঠিক ওইরকম যেন হয়, তবে একদম সেমও না হয়, কিন্তু ওইরকম সুন্দর লাগবে। এরকম বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট তারা দেয়। সে কি চাচ্ছে সেটা বুঝতে হবে, তারপরে আপনি ডিজাইন করা শুরু করবেন। তো একজন গ্রাফিক্স ডিজাইনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে, যেমন কি কি থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, অ্যাডভার্টাইজিং থাকতে পারে, বই থাকতে পারে, বইয়ের যে উপরের যে মলাট থাকে না, এই যে বই মেলার সময় যে বই বের হয়, তখন বই মেলার আগ দিয়ে সবচেয়ে বেশি ইনকাম কাদের হয়? গ্রাফিক্স ডিজাইনারদের ইনকাম অনেক হয়, কারণ বইয়ের যে উপরের মলাট, এই মলাট গুলা তারা ক্রিয়েট করে, ডিজাইন করে। তারপর ম্যাগাজিনের যে ডিজাইন, সেটা বিভিন্ন রকমের পোস্টার, বিলবোর্ড, তারপর কম্পিউটারের গেমসও ডিজাইন করে। গ্রাফিক্স ডিজাইনারের কাজ একটা জায়গায় সীমাবদ্ধ না যে শুধু লোগো ডিজাইন করলো, পোস্টার ডিজাইন করলো, এরকম না। প্রতিটা জায়গায় আছে, প্রতিটা সেক্টরে আছে। যেমন প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইনার যারা, তাদের বেতন তো অনেক বেশি। প্রথমে বেসিক থেকেই শুরু হয়, গ্রাফিক্স ডিজাইনার থাকে, গ্রাফিক্স ডিজাইন করে, লোগো ডিজাইন করে, ব্যানার ডিজাইন করে, বাট একটা পর্যায়ে গিয়ে সে যখন সিনিয়র লেভেলে যায়, প্রোডাক্ট ডিজাইনার হয়ে যায়, তখন তার বেতন লাখ টাকার উপরে চলে যায়। ঠিক আছে, তারপরে সৃজনশীল ডিজাইন তৈরির মাধ্যমে সৃজনশীল চিন্তা শক্তি ও ধারণার বিকাশ ঘটে। আপনি যত বেশি বেশি ডিজাইন করবেন, আপনার সৃজনশীল যে চিন্তা, আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনার বিকাশ তত বেশি ঘটবে। আপনি চেষ্টা না করলে যেমন পারবেন না, তেমনি ক্রিয়েটিভ চিন্তা এমনি এমনি চলে আসে না, বসে থেকে চলে আসে না, চেষ্টা করতে করতে, কাজ করতে করতে আরো বেশি চালু ভাবে তখন ক্রিয়েটিভ চিন্তাটা কাজ করা শুরু করে। সৃজনশীল যে কোনো ডিজাইন করে যদি ইন্টারনেটের বিভিন্ন মার্কেট প্লেসে রাখা যায়, তবে ওই সকল সৃজনশীল ডিজাইন বিশ্বব্যাপী সমাদৃত হয় এবং ডিজাইনকারী অর্থনৈতিকভাবেও লাভবান হয়। সহজ ভাষায়, আপনি কাজ করতেছেন, আপনি এই যে শিখতেছেন, গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, আপনি লোগো ডিজাইন করলেন, বই ডিজাইন করলেন, ম্যাগাজিন ডিজাইন করলেন, এটা আপনি কারোর জন্য করলেন না, আপনি নিজে নিজে আপনার ইচ্ছে মতো করলেন। এখন করার পরে কি করবেন, আপনি বিভিন্ন মার্কেট প্লেস আছে, সেখানে আপনি ওগুলোকে রাখবেন। তখন কি হবে, অন্যান্য ক্লায়েন্টরা দেখবে, হয়তো বলবে আমাকে এইটাই দেন, কিংবা বলবে আমাকে এরকম আরেকটা দেন, এটা আমি নিব না, আমাকে এরকম করে অন্য একটা ডিজাইন করে দেন। তাই না? এগুলো বলে না ক্লায়েন্টরা, তো এভাবে বলে না শাহরিয়ার শাকিল? শাহরিয়ার জি ম্যাম। শাকিল জি। ক্লায়েন্ট কিভাবে বলে, ক্লায়েন্ট কিভাবে পান আপনারা কাজের জন্য? মার্কেটিং, তারপর হচ্ছে মার্কেটিং মার্কেট কিভাবে প্লেস। করেন? ফ্রিল্যান্সিং এর কি কাজ করেন আপনি? আমি ম্যাম ছোট মোটো কাজ করি। না, টপিক কি কাজের? ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট। আর কেউ কিছু করেন না? ইসমাইল, শাকিল আহমেদ? জি ম্যাম, করি তো। আপনারা কি করেন? আমি গ্রাফিক্স ডিজাইনার করি, লোগো ব্যানার করি, তারপরে আপনার টি শার্ট, তারপরে হচ্ছে
ভিজিটিং কার্ড এগুলা। এই ক্লাসে কি করতেছেন আপনি? চলে যান। জি ম্যাম। আপনি কি করতেছেন ক্লাসে? এখানে আপনি চলে যান। আপনি তো এগুলো পারেন, তাই না? না না ম্যাম, সমস্যা নেই, আমি কিছুই পারি না। ঠিক আছে, তা আমি ভুলভাল বলতে পারি, বললে আমাকে শুধরাই দিয়েন যে ম্যাডাম এটা না এরকম না, না ওরকম। ম্যাম, আপনি বলেন, আমি করছি। না না, আমাকে শুধরাই দিন। ঠিক আছে, তো গেল। এখন তারপরে কি বলছিস? এই থিওরিটিক্যাল পড়াশোনা একটু পড়াইতেছি, পরে আস্তে আস্তে চলে যাবো গ্রাফিক্স এর দিকে। প্রথম দিকের ক্লাস তো। তো সৃজনশীল ডিজাইনের প্রয়োজনীয়তা কি? টাইম আউট হয়ে যাবে। পরের পরের মিটে জয়েন করেন সবাই, তারপরে এটা বলি।